গ্রুপে একটু দিয়ে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। আমাদের পড়ালেখার যে সিক্সার্স যে লাইভ ক্লাসগুলো হবে, তোমাদের সামনে যে এক্সামগুলো হবে, সেখানে তোমাদের আইসিটিতে 20 নাম্বারের অর্থাৎ 20 মার্কসের প্রশ্ন থাকবে এবং তোমাদের এই পরীক্ষার প্রস্তুতিমূলক 2টা লাইভ ক্লাস হবে। তো আজকে হচ্ছে সেই লাইভ ক্লাসগুলোর ধারাবাহিকতায় প্রথম ক্লাস। সো আমি তোমাদের 2টা ক্লাসে আমাদের যে থার্ড চ্যাপ্টার যেটা রয়েছে নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, এই অধ্যায়টার 2টা পার্ট 2টা ক্লাসে আমি কভার করব। আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির অংশটা কভার করব, দেন সেকেন্ড যেটা ক্লাস হবে সেখানে আমরা ডিজিটাল ডিভাইস পার্টটা কভার করব। এই ক্লাসগুলোতে আমি কি পড়াবো তোমাদের? আমি চেষ্টা করব এই 2টা ক্লাসে তোমাদের এই অধ্যায় থেকে ফাইনাল পরীক্ষায় কোন কোন বিষয়গুলো থেকে কোন কোন প্যাটার্নের প্রশ্নগুলো আসতে পারে সে ব্যাপারে ওভারঅল একটা ধারণা দিতে। সো আশা করি আইসিটির এই 2টা লাইভ ক্লাস যদি তোমরা করো, 2টা লাইভ ক্লাসে আমি পুরো তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেম পার্ট এবং ডিজিটাল ডিভাইস পার্টটা কভার করব। এখান থেকে যেই প্রশ্নগুলো আসতে পারে, স্পেশালি আমাদের ক্লাসগুলো এমসিকিউ বেসড হবে। এই অধ্যায় থেকে কোন কোন টপিকস থেকে কোন কোন ধরনের এমসিকিউ আসতে পারে এই অংশটা আমি কভার করব। আশা করি বুঝতে পেরেছি আমার এই আজকের ক্লাসের উদ্দেশ্য বা অবজেক্টিভ কি। সো আজকে আমি আলোচনা করব আমাদের নাম্বার সিস্টেমের এই অংশ থেকে কিভাবে প্রশ্ন হতে পারে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে সে ব্যাপারে। সো তোমাদের সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা আমাকে একটা অ্যানশিওর করবা আমাকে শোনা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা। একই সাথে আজকে আমার সাথে তোমরা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। একই সাথে তোমাদের যে সকল বন্ধুরা রয়েছে তাদের সবাইকে একসাথে ক্লাসে মেনশন করে দাও, যাতে আমরা সবাই মিলে ক্লাসটা এনজয় করতে পারি। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে তোমরা সবাই। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাকে একটু সবাই এনশিওর করবা আমাকে একটু শোনা যাচ্ছে কিনা। ওকে, আমাকে একটু সবাই শোনা যাচ্ছে কিনা একটু এনশিওর করো। দেখতে পাচ্ছি আমাদের অনেকেই যুক্ত হয়েছে, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে অনেকেই, আমাদের কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছে, কক্সেস বাজার থেকে যুক্ত হয়েছে, ওকে, দিনাজপুর থেকে যুক্ত হয়েছে অনেকেই। আচ্ছা, তারপর হচ্ছে নোয়াখালী থেকে যুক্ত হয়েছে, নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত হয়েছে, মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছে, ঢাকা থেকে যুক্ত হয়েছে, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে অনেকেই। আচ্ছা, সিলেট থেকে যুক্ত হয়েছে, তারপর হচ্ছে সীতাকুণ্ডা থেকে যুক্ত হয়েছে, তারপর ওকে আমাদের কিশোরগঞ্জ থেকে, ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছে, কুমিল্লা থেকে যুক্ত হয়েছে। ওয়াও, আশা করি তোমরা আমাকে একটু সবাই দ্রুত জানিয়ে দাও কারা কারা আজকে রয়েছে। সো ভালো করে 2টা ক্লাসে অংশগ্রহণ করবা। অবশ্যই মনে রাখবা এই 2টা ক্লাসে এই অধ্যায় থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে ওভারঅল ক্লিয়ার করার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে যাওয়ার আগে একটু কিছু তাত্ত্বিক পড়াগুলো তোমাদের দেখিয়ে দিব। যেহেতু এখানে সিকিউ নিয়ে কোনো কথা হবে না, সিকিউ নিয়ে কোনো কথা নেই, অনলি এমসিকিউ কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে, কোন কোন জায়গাগুলো তোমরা একটু টাচ করবা, এই ব্যাপারগুলো নিয়ে একটু কনসেপ্ট দিব। দ্যাটস ইট, ঠিক আছে, দ্যাটস ইট। সো সবাই একটু দেখো, আমাদের প্রথম আমরা যে জিনিসটা এখানে দিয়েছি, যেহেতু এমসিকিউর কথা চলে আসছে, এমসিকিউ বেসড পড়াশোনা হবে আজকে।
এমসিকিউর সাথে আমাদের পরীক্ষায় যে জ্ঞানমূলক প্রশ্নগুলো হয় এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো হয় সেগুলো কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন এই জায়গা থেকে হতে পারে নাম্বার সিস্টেম। যেমন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা যেটা বলতে পারি, জ্ঞানমূলক একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় সবসময় রয়েছে, সবসময় আসে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়। এই জায়গা থেকে আমাদের প্রশ্ন হয় সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতি কয় ধরনের। স্পেশালি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অনুধাবনমূলক প্রশ্ন, পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, বা সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, এই ধরনের প্রশ্নগুলো হতে পারে। ঠিক আছে, সো আমি একটু তোমাদের ধারণা দিই পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, বা নাম্বার সিস্টেম বলতে আসলে কি বোঝায়, এই জিনিসটা একটু ধারণা দিই। প্রথমে একটু খেয়াল করো, নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির জিনিসটা কি। কোন একটা সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে আসলে সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এখন এই সংখ্যা পদ্ধতি আমরা অবস্থানের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করি। যেহেতু এমসিকিউ বেসড পড়াশোনা, জাস্ট তরলি চলে যাব আমরা, আমাদের পড়াগুলো ভাবেই আমরা কভার করার চেষ্টা করব। তাহলে অবস্থানের উপর ভিত্তি করে আমরা নাম্বার সিস্টেমকে দুই ভাগে ভাগ করব। একটাকে আমরা বলি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল, হ্যাঁ, একটাকে আমরা বলবো পজিশনাল নাম্বার সিস্টেম, আরেকটাকে আমরা বলবো হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। কি বলবো? নন পজিশনাল নাম্বার সিস্টেম। এখন নন পজিশনাল এবং পজিশনাল জিনিসটা কি, এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার অনেক বেশি স্কোপ রয়েছে। অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে 2 মার্কসের জন্য। পজিশনাল নাম্বার সিস্টেম কি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম বলতে কি বোঝায়, এরকম বলে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এখন পরীক্ষায় আসতে পারে এমসিকিউতে নিচের কোনটি নন পজিশনাল নাম্বার সিস্টেম বা নিচের কোনটি পজিশনাল নাম্বার সিস্টেম। আমরা প্রথমত নাম্বার সিস্টেমের ওভারঅল প্রত্যেকটা টপিক যেখান থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলো একটু টাচ করব, দেন আমরা কিছু এমসিকিউ দেখব পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসে বা কীভাবে আসতে পারে সেটার জন্য। ঠিক আছে, সো আমরা একটু বেসিকটা আগে পড়ে নিই, দেন এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব। সো পজিশনাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে কোনো একটা সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার সময় যদি তাদের অবস্থানের উপর নির্ভরশীল হতে হয় আমাদের। আর নন পজিশনাল মানে হচ্ছে কোনো সংখ্যা লেখার সময় যদি আমাদের অবস্থানের উপর নির্ভরশীল হতে না হয়, তখন সেটাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। পৃথিবীতে বর্তমানে প্রচলিত আছে, আমরা পৃথিবীতে যত ধরনের সংখ্যা পদ্ধতি দেখি, যেমন পজিশনাল আমি কয়েকটা নাম বলি। দশমিক সংখ্যা পদ্ধতি, যেটা তোমরা জানো, ডেসিমেল নাম্বার সিস্টেম। দেন হচ্ছে আমাদের আরেকটা নাম্বার সিস্টেম আমরা সবাই জানি কম্পিউটারে ব্যবহার করা হয়, বাইনারি নাম্বার সিস্টেম। দেন আমরা জানি হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। দেন আমরা সবাই জানি হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এগুলো সবগুলোই, অর্থাৎ পৃথিবীতে প্রচলিত যতগুলো নাম্বার সিস্টেমে রয়েছে এগুলো প্রায় সবগুলোই হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনালগুলো কিন্তু পৃথিবীতে এখন বেশি প্রচলিত নাই। যেমন প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি আমরা সবাই জানি, এখন সবগুলো সময়ের আবর্তনে এগুলো আমরা এখন ব্যবহার করি না বা অপ্রচলিত হয়ে গেছে। ঠিক আছে, যেমন আমরা পাকিস্তানে থাকতে আমাদের পাকিস্তানের যে মুদ্রাগুলো ছিল সেগুলো এখন বাংলাদেশে চলে না, এটা এখন আমাদের কালির আবর্তনে এগুলো অচল হয়ে গেছে। ঠিক সেমভাবে সংখ্যা পদ্ধতি আবিষ্কারের যে ইতিহাস, সেখানে অনেকগুলো সংখ্যা পদ্ধতি আমাদের আবিষ্কার হয়েছিল, ব্যবহার করা হয়েছিল, আস্তে আস্তে এগুলো অপ্রচলিত হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেখান থেকে এমসিকিউ হতে পারে, নন পজিশনাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতিগুলো অবস্থানের উপর নির্ভরশীল না, যেগুলো পৃথিবীতে এখন প্রায় প্রচলিত নাই। কিন্তু একটি মাত্র নাম্বার সিস্টেম যেটা নন পজিশনাল, যেটা পৃথিবীতে এখনও প্রচলিত। বেশিরভাগ প্রচলিত নাম্বার সিস্টেম পজিশনাল, কিন্তু পৃথিবীতে এখনও এমন একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম রয়েছে যেটা এখনও প্রচলিত রয়েছে। তোমরা আমাকে যারা যারা জানো এখনো প্রচলিত নন পজিশনাল নাম্বার সিস্টেম যেটা আমরা আজকের দিনেও ব্যবহার করি, সেটার নাম কি? একটু কমেন্ট করে সবাই জানিয়ে দাও, সেটার নাম কি হবে। সবাই আমাকে একটু সেই সংখ্যা পদ্ধতির নাম কি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, দেখি আমরা তোমরা কারা কারা বলতে পারো। পৃথিবীতে প্রচলিত এখনো পর্যন্ত প্রচলিত একটি নাম্বার সিস্টেম রয়েছে, সেটার নাম কি? পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা আসার মতো একটা এমসিকিউ। ঠিক আছে, ওয়াও, অনেকজনে বলেছো তোমরা রোমান নাম্বার সিস্টেম। বাহ, চমৎকার করে দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী তোমরা আনসার করেছো রোমান সংখ্যা পদ্ধতি। এক্সিলেন্ট।
নন সংখ্যা পদ্ধতিগুলো কিন্তু পজিশনাল নাম্বার সিস্টেম আমাদের কিন্তু প্রচলিত নেই, বাট এখন প্রচলিত একটি নাম্বার সিস্টেম, খুবই গুরুত্বপূর্ণ নাম্বার সিস্টেম যেটা আমরা এখনো ব্যবহার করি, সেটা হচ্ছে রোমান নাম্বার সিস্টেম, রোমান সংখ্যা পদ্ধতি। এই যে রোমান সংখ্যা পদ্ধতি যেটা আমরা ব্যবহার করি, এটাতে যেহেতু আমরা সবাই অভ্যস্ত বা পরিচিত, এই নাম্বার সিস্টেম দিয়ে আমি তোমাদের এক্সাম্পল দিব পজিশনাল এবং নন পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেই ব্যাপারে। চল আমরা একটু দেখে নিই পজিশনাল এবং নন পজিশনাল আসলে বেসিক পার্থক্যটা কি। কেন এটা আমাদের জানা দরকার? বিকজ আমাদের এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, এমসিকিউ প্রশ্ন হতে পারে, এখান থেকে কিন্তু প্রশ্ন করার একটি স্কোপ রয়েছে। সো ভালো করে একটু ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। দেখো, পজিশনাল নাম্বার সিস্টেমে আমরা যখন পজিশনাল নাম্বার সিস্টেমটা দেখব, যেমন আমি এখানে একটা সংখ্যা লিখলাম 5, আরেকটা সংখ্যা লিখলাম 5, যেটাকে আমরা দশমিকে বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমালে 55 বা 55 বলি। কত বলি? 55 বলি। ডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা যখন কোনো একটা সংখ্যা লিখে প্রকাশ করি, এখানে সংখ্যা লেখার জন্য 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত 10টা চিহ্ন রয়েছে। ঠিক আছে? এই 10টা চিহ্নের মধ্যে একটা চিহ্ন হচ্ছে 5 বা 5। এখন এই যে আমরা একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যার ক্ষেত্রে দেখো এটার ভ্যালু হচ্ছে 5 এবং এটার ভ্যালু কিন্তু 5 না, এটার ভ্যালু হচ্ছে 50। কেন? এটা হচ্ছে একক অবস্থানে রয়েছে, এটা একক অবস্থানে রয়েছে, তাই এটার ভ্যালু হচ্ছে 5। এটা হচ্ছে দশক অবস্থানে রয়েছে, এইটা হচ্ছে দশক অবস্থানে রয়েছে, দশক অবস্থানে, তাই এটা হবে 50। অর্থাৎ এইটার অবস্থান এককে বিদায় এটা হচ্ছে 5, এটার অবস্থান দশকে বিদায় এটা হবে 50। টোটাল কত হয়? 50 আর 5 মিলে 55 হয়। অর্থাৎ সেম জিনিস, সেম চিহ্ন, সেম ডিজিট অবস্থানের কারণে কখনো 5, কখনো 50। আবার আমি যদি এখানে এটাকে 55 না বলে 555 বলতাম, তখন এই 5-এর ভ্যালু হয়ে যাবে, এটা একক, দশক, শতক, এটা শতকে আছে, এটা হবে 500। তার মানে সেম ডিজিট এখানে হচ্ছে 5, সেম জিনিস এখানে হচ্ছে 50, সেম ডিজিট এখানে হচ্ছে 500। এটা একক, এটা দশক, এটা শতক, অবস্থানের কারণে একই জিনিসের ভ্যালুটা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এই একই জিনিস এককে এখানে 5, দশকে 50, শতকে হচ্ছে 500, টোটাল হয় 555। এই যে ব্যাপারটা আমরা এখানে দেখলাম, এখানে আমি বোঝাতে চাচ্ছি তোমাদের, যে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি, সেটা হচ্ছে পজিশন বা অবস্থান। যেহেতু এই 555 এটা একটা ডেসিমাল নাম্বার সিস্টেম, এই ডেসিমাল নাম্বার সিস্টেমে কোন একটা অঙ্ক ডিজিট আমি কোন জায়গায় লিখলাম অবস্থানের উপর নির্ভরশীল হতে হচ্ছে, সুতরাং এটা একটা পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল। অপরদিকে অন দ্য আদার হ্যান্ড আমরা যদি নন পজিশনালটা দেখি, সবচেয়ে পরিচিত যেটা রোমান সংখ্যা পদ্ধতি, সেটা দিয়ে আমরা একটা এক্সাম্পল দিই। আমরা রোমান চিহ্নগুলো সবাই চিনি, এটাকে আমরা 1 বলি, 2 বলি, 3, 4, 5 এভাবে জানি। এই যে এই চিহ্ন, এটাকে আমরা কত বলি? 10 বলি। কত বলি? 10। রোমান সংখ্যা এটা হচ্ছে 10। এখন এখানে যে আমি সংখ্যা লিখলাম, দুইটা x দিলে এটার ভ্যালু হচ্ছে কত? 20। অর্থাৎ রোমান সংখ্যা পদ্ধতিতে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে লিখি 10, এটা হচ্ছে আমাদের 10। এখন আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি একটু খেয়াল করো, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10, আমি সেম জিনিস বোঝাই। এই জায়গায় দেখো এটার মান হচ্ছে 10, এটার মানই হচ্ছে 10। অর্থাৎ এটা এককে আছে, এটা দশকে আছে, এটার মান যে চেঞ্জ হয়ে যাচ্ছে এমনটা কিন্তু না। এখানে যেমন 5টা কিন্তু এখানে 5 ছিল, এই 5টা কিন্তু এখানে 50 হয়ে গেছে, কিন্তু এই মানটা এখানেও 10, এই মানটা এখানেও 10। অর্থাৎ এখানে যেখানেই থাকুক না কেন পজিশন ডাজন্ট ম্যাটার, অবস্থানটি ইম্পর্টেন্ট না, যার কারণে আমরা এটাকে বলতেছি 20, 20। ঠিক আছে? এখানে থাকলেও তার মান 10, এখানে থাকলেও তার মান হচ্ছে 10, অবস্থানের উপর নির্ভরশীল না। তার মানে এটা একটা
নন পজিশনাল নাম্বার সিস্টেম, আর বাইনারি ডেসিমাল অক্টাল আমরা যেগুলো দেখি এগুলো হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল এবং নন পজিশনাল ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। দেন আমি পরবর্তী নেক্সট টপিক আলোচনা করব, যেখান থেকে আমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। সবাই একটু কমেন্ট করে জানাও এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, বা এই যে পজিশনাল নাম্বার সিস্টেম বা নন পজিশনাল নাম্বার সিস্টেম এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু জানিয়ে দাও। আর আশা করি আজকের নাম্বার সিস্টেমের যে টপিকগুলো টাচ করব এগুলো যদি ভালো করে বুঝতে পারো, ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ জ্ঞানমূলক অনুধাবনমূলকটা কভার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও এটুকু ক্লিয়ার কিনা। পজিশনাল এবং নন পজিশনাল দুইটা সংখ্যা পদ্ধতি আমরা দেখলাম। এরপর ব্যবহারের ভিত্তিতে পজিশনাল 4 প্রকার হতে পারে বলেছি আমরা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। এখান থেকেও আমাদের প্রশ্ন হতে পারে এবং অলরেডি আমাদের অনেকগুলো এমসিকিউ এখান থেকে হয়েছে, পরীক্ষায় এসেছিল। বাইনারির বেস কত, পরীক্ষায় আসতে পারে অক্টালের বেস কত, ডেসিমালের বেস কত, হেক্সাডেসিমালের বেস কত আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং আমাদের চিহ্নগুলো একটু চিনে রাখা উচিত, কোন কোন চিহ্নগুলো রয়েছে কোন কোন সংখ্যা পদ্ধতিতে। তোমরা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা এই যে সংখ্যা পদ্ধতির বেসগুলো জানো কিনা বা চিনো কিনা। বাইনারির বেস কত, অক্টালের বেস কত, হেক্সাডেসিমালের বেস কত, আমাকে একটু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, কেমন? ওকে, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও এগুলোর বেস কত হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এর ফাঁকে আমি একটু তোমাদের বলে রাখি, আমি তোমাদের একটু বলে দিচ্ছি। বাইনারির বেস হচ্ছে 2, দেন হচ্ছে আমাদের অক্টালের বেস হচ্ছে 8, আর ডেসিমালের বেস হচ্ছে 10, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। হেক্সাডেসিমালের বেস কত? 16। ওকে, ঠিক আছে, এতটুকু যদি পারি আমাদের এনাফ। এই জায়গা থেকে এগুলো ভালো করে চিনলেই এনাফ। এরপর আমরা এখানে দেখেছি ডেসিমালের অর্থ কি। ডেসিমাল শব্দটা একটা ল্যাটিন শব্দ, এটা থেকে এসেছে, ডেসিম থেকে এসেছে। ডেসিম মানে হচ্ছে 10, এবং ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা কোন চিহ্নগুলো ব্যবহার করি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আমরা টোটাল 10টা চিহ্ন ব্যবহার করি ডেসিমালে। এই অংশটা আশা করি সবাই বুঝো এবং জানো, এবং এই অংশ থেকে আমাদের পরীক্ষা এমসিকিউ হতে পারে। সেমভাবে বাইনারিতে আমরা মাত্র 2টা ডিজিট ব্যবহার করি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, যার কারণে বাইনারি বেস হচ্ছে 2, বা যেটাকে আমরা বলি দ্বিমিতিক নাম্বার সিস্টেম বা বাইনারি নাম্বার সিস্টেম। এরপর আমরা দেখেছি হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, যেটা হচ্ছে ল্যাটিন শব্দ অক্ট থেকে এসেছে, অক্টা। ঠিক আছে, অক্টা মানে হচ্ছে 8, আর এই পদ্ধতিতে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7 টোটাল 0 থেকে 7 পর্যন্ত 8টা মৌলিক চিহ্ন ব্যবহার করি, যার কারণে তার বেস হচ্ছে 8। এরপর আছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা টোটাল 16টা মৌলিক চিহ্ন ব্যবহার করি, যার কারণে তার বেস হচ্ছে 16। মৌলিক চিহ্নগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। এটা আমরা সবাই জানি। এক্ষেত্রে তোমাদের একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যে হেক্সাডেসিমালের টোটাল 16টা মৌলিক চিহ্ন ব্যবহার করি, তার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত যেগুলো আমাদের ডেসিমেলের সাথে মিল আছে, তাহলে আমাদের এই যে এ, যেটাকে আমরা এ বলতেছি সেটা হচ্ছে 10 ডেসিমেলে, যেটাকে আমরা বি বলতেছি সেটা হচ্ছে ডেসিমেলে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। তার মানে 9 এর পর এ, বি, সি, ডি, ই, এফ টোটাল 16টা মৌলিক চিহ্ন মিলে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি গঠিত, যেখানে এর ভ্যালু হচ্ছে ডেসিমেলে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে 14, আর এফ মানে হচ্ছে 15। আশা করি তোমরা সবাই এই অংশটুকু বুঝতে পেরেছো। সবাই এখানে 4 ধরনের সংখ্যা পদ্ধতি আমরা পরিচয় দিয়েছি। এরপরে আমাদের
সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়। হ্যাঁ, সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে প্রশ্ন হয়। সো রূপান্তরগুলো আমরা একটু পরেই দেখব, তার আগে একটু তাত্ত্বিক পড়াগুলো দেখে নিচ্ছি তোমাদের। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের পরীক্ষায় দরকার, সেটা হচ্ছে কোড থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কোডের রূপান্তরে একটু পরে যাচ্ছি, তার আগে তোমাদের একটু জানিয়ে দিচ্ছি আমাদের রূপান্তরের যাওয়ার আগে এই জায়গা থেকে আমাদের একটু প্রশ্ন হয় কোড থেকে। কোড কোড বলতে কি বোঝায়, কোড কাকে বলে, কোড কোডের মধ্যে রয়েছে ASCII কোড, BCD কোড। ASCII কোডের পূর্ণরূপ কি, BCD কোডের পূর্ণরূপ কি, কোন একটা সংখ্যা দিয়ে BCD কোডে রূপান্তর করতে বলে, এই জায়গা থেকে প্রশ্ন আসে। কম্পিউটারের প্রসেসরকে বোঝানোর জন্য বিভিন্ন অঙ্ক, এখানে একটু প্রিন্টিং টাইপিং মিস্টেক রয়েছে, অঙ্ক, প্রতীক চিহ্ন, সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে অদ্বিতীয়ভাবে সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে বলা হয় কোড। এখন এখানে পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের জ্ঞানমূলকে কোড কি, এটা তোমরা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখলে বুঝতে পারবা কোড কি। সো কোডগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, কিছু হচ্ছে নিউমেরিক আর কিছু হচ্ছে আলফা নিউমেরিক। নিউমেরিকগুলোতে শুধু সংখ্যা থাকে, আলফা নিউমেরিকগুলোতে সংখ্যার সাথে বিভিন্ন অঙ্ক এবং বিভিন্ন চিহ্ন থাকে। এখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমাদের কোড রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোড যেটা রয়েছে সেটা হচ্ছে BCD কোড। এই জায়গা থেকে সিকিউ MCQ উভয় জায়গায় প্রশ্ন হয়। উভয় জায়গা বলতে MCQ এবং সিকিউর ক এবং খতে, মানে জ্ঞানমূলক অনুধাবনমূলকে, এই জায়গা থেকে যথেষ্ট প্রশ্ন হয়। এটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। BCD কোড, BCD কোড জিনিসটা কি তোমরা আশা করি সবাই জানো। BCDর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড কি, ডেসিমাল। BCDর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ ডেসিমালের যে 10টা চিহ্ন রয়েছে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে যে 9 পর্যন্ত 10টা চিহ্ন আছে, এই চিহ্নগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করব 4 বিটে। 4 বিটে রূপান্তর করব কোথায়, বাইনারিতে। 4 বিটে বাইনারিতে রূপান্তর করলে যেটা হবে সেটাকে আমরা কি বলবো, BCD। অর্থাৎ ডেসিমালের 0 থেকে 9 পর্যন্ত যেই 10টা চিহ্ন রয়েছে, এই 10টা চিহ্নকে 4 বিটে রূপান্তর করাই হচ্ছে বাইনারি। প্রশ্ন আসতে পারে BCD কোড কয় বিটের, MCQতে আসে এটা। BCD কোড কয় বিটের, আনসার হচ্ছে 4 বিটের। BCD কোড কয় বিটের, 4 বিটের। এরপর BCD কোড বলতে কি বোঝায়, অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এক্ষেত্রে BCD কোডের সংজ্ঞাটা দিয়ে তার একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি। সো BCD মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, আর এটা সংজ্ঞা দিলে আমরা এবার বলতে পারি দশমিকের প্রতিটি অঙ্ককে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে 10টা অঙ্ক রয়েছে, দশমিকের প্রতিটি অঙ্ককে 4 বিটে সমতুল্য বাইনারিতে প্রকাশ করাকেই BCD কোড বলে। তার মানে ডেসিমালের যে চিহ্ন রয়েছে 10টা 0 থেকে 9 পর্যন্ত, সেগুলোকে আমরা বাইনারিতে প্রকাশ করব কয় বিটে, 4 বিটে, সেটাই BCD। একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের আমি। সো এখান থেকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। ধরো আমাদের বলেছে এই যে 13, এটা হচ্ছে আমাদের একটা দশমিক সংখ্যা। যদি বলা হয় এটাকে BCD কোডে রূপান্তর করো, BCD কোড কিসে রূপান্তর করো, BCD কোড, হ্যাঁ BCD কোডে রূপান্তর করো। তাহলে আমরা কিভাবে করব, আমরা সংজ্ঞা থেকেই দেখেছি BCD কোড হচ্ছে ডেসিমালের প্রতিটি অঙ্ককে 4 বিটে নিয়ে যাব। এখন খেয়াল করো, এই যে আমাদের 13 রয়েছে এখানে, এখানে 1 রয়েছে আর হচ্ছে 3 রয়েছে। 1কে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই, 1 এর বাইনারি হচ্ছে 1 আর 3 এর বাইনারি হচ্ছে 1 1। আমরা সবাই জানি 3 এর বাইনারি কত, 1 1। 3 এর বাইনারি হচ্ছে 1 1। আচ্ছা, এখন আমাদের নিয়ম অনুসারে দশমিকের অঙ্কগুলোকে বাইনারিতে 4 বিটে কনভার্ট করতে হবে, 4 বিট। আমি 1 এর বাইনারি 1 দিলাম, 3 এর বাইনারি 1 1 দিলাম, ঠিক আছে। 3 এর বাইনারি কত কত দিলাম, 1 1 দিলাম, 3 এর বাইনারি দিলাম। তাহলে 1 এর বাইনারি হচ্ছে 1, 3 এর বাইনারি হচ্ছে 1 1। এখন দেখো 3 কে বাইনারিতে নেওয়ার পর দেখলাম এখানে হচ্ছে 2 বিট হয়েছে, 4 বিট করতে হবে। আগে 2টা শূন্য দিলাম, আগে একটা শূন্য আর একটা শূন্য, 4 বিট হয়ে গেল। এই যে 4 বিট। 1 এর বাইনারি হচ্ছে 1, 4 বিট করতে হবে, আগে 3টা শূন্য দিব, একটা, 2টা, 3টা, তাহলে 3টা শূন্য দিলে 4 বিট হয়ে যায়। এই যে দশমিকের অঙ্কগুলোকে 4 বিটের যে বাইনারিতে লিখব, এটাই হচ্ছে BCD। তার মানে আমরা বলতে পারি 13 এর BCD হচ্ছে 0001,
0 0 0 1 দেন হচ্ছে 0 0 1 1। এইটাই হচ্ছে 13 এর বিসিডি, এটাই হচ্ছে 13 এর কি বিসিডি। তার মানে এইভাবে আমাদের শুধু 0 থেকে 9 পর্যন্ত বাইনারিগুলো জানা থাকলে তাদেরকে 4 বিটে কনভার্ট করে দিলে আমরা বিসিডির ভ্যালুটা পেয়ে যাব। তোমরা কি বিসিডিতে যে কোনো সংখ্যাকে কনভার্ট করতে পারবে? একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং জানার পর আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, তোমরা দেখে এটার বিসিডি মান কত হতে পারে আমাকে একটা দ্রুত বের করে দাও। তোমাদেরকে আমি দিব হচ্ছে 3 5। এই সংখ্যাটাকে যদি তোমরা বিসিডিতে কনভার্ট করো কত হয় একটু আমাকে জানিয়ে দাও তো দ্রুত কমেন্ট করে। বিসিডি 35, এটাকে বিসিডিতে কনভার্ট করলে কত হবে দ্রুত একটু আমাকে দেখি কে কে বলতে পারে, কার আগে কে বলতে পারে, কত দ্রুত বলতে পারে। এই জায়গাতে কিন্তু প্রশ্ন হয়। হ্যাঁ, তোমরা যদি কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখতে পাবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, ওকে, দ্রুত একটু জানিয়ে দাও। ওয়াও, দেখতে পাচ্ছি অনেকেই জানাচ্ছে, বাহ চমৎকার। আমাদের অনেকে দেখতে পাচ্ছি চমৎকার করে জানিয়েছো তোমরা বিসিডি কোডের আনসারগুলো। সবাই একটু জানিয়ে দাও, সবার উদ্দেশ্যে আমি আবার একটু করে দিচ্ছি অংশটা। 35 এর বিসিডি কোড আমরা কিভাবে লিখব দেখো। এখানে হচ্ছে একটা রয়েছে 3 আর একটা রয়েছে 5। তো 3 এর বাইনারি হচ্ছে আমরা জানি 1 1, 5 এর বাইনারি আমরা সবাই জানি 101। তো 4 বিট করতে হবে, এখানে হয়ে যাচ্ছে 3 বিট, একটা শূন্য দিয়ে 4 বিট করে দিলাম। এখানে হচ্ছে 2 বিট, 2টা শূন্য দিয়ে 4 বিট করে দিলাম। এটাই হচ্ছে আমাদের বিসিডি। তাহলে 0 0 1 1 0 1 0 1, এখানে আগে জিরোগুলো বাদ দিতে পারবো না, এমনটাই হবে। ঠিক আছে, যাদের হয়েছে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সঠিক আনসারের জন্য। আশা করি সবাই বিসিডিটা বুঝতে পেরেছ। সো বিসিডিটা এখান থেকে প্রশ্ন হতে পারে। এরপর আমাদের আরেকটা জিনিস পরীক্ষা আসে, সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোড এবং বিসিডি কোড। একটু তফাৎটা একটু চোখ বুলাই নি। আলফা নিউমেরিক কোড হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের আমাদের তো সংখ্যা থাকবে, অবশ্যই এভাবে চিহ্ন অক্ষর থাকবে। এবং আলফা নিউমেরিক কোড হচ্ছে তোমার 16 বিট হতে পারে সর্বোচ্চ, আর ন্যূনতম হচ্ছে 7 বিট। আর বিসিডি হচ্ছে শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি। আর বিসিডি কোড হচ্ছে একটা 4 বিটের কোড। ঠিক আছে, এই আর আলফা নিউমেরিক কোড হচ্ছে মাইক্রো কম্পিউটারে এই কোড ব্যবহার করা হয়, আর সাধারণত ক্যালকুলেটরের ডিজিটাল গড়িতে আমরা এগুলো ব্যবহার করি। ঠিক আছে, এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে, আস্কির পূর্ণরূপ কি, এটা পরীক্ষা আসে। এবং আরেকটা প্রশ্ন আমাদের এখানে পরীক্ষা আসে, সেটা হচ্ছে আস্কি কোড কয় বিটের। তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও আস্কি কোড কয় বিটের, একটু জানিয়ে দাও আস্কি কোড এর পূর্ণরূপ কি এবং আস্কি কোড কয় বিট এর। তোমরা আমাকে একটু জানিয়ে দাও আস্কি কোড কয় বিটের এবং আস্কি কোড এর পূর্ণরূপ কি। এরপর আমরা মূল প্রশ্নগুলোতে চলে যাব, তাত্ত্বিক পড়াটা শেষ হয়ে যাবে এখন। আচ্ছা, ওকে, আচ্ছা 8 বিট বলেছে। হ্যাঁ, আস্কি কোড হচ্ছে 7 বিটের, অনেকে 7 বিট অনেকে 8 বিট বলে, এখানে একটু খেয়াল করো। আস্কি কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি হচ্ছে একটা আলফা নিউমেরিক কোড। এটা হচ্ছে 7 বিটের মধ্যে দেখো, এটা একটু ভালো করে জানতে হবে। এই যে আমাদের ডান দিকের 4 বিট, 7 বিটের মধ্যে আস্কি কোড হচ্ছে মূলত 7 বিটের, পরবর্তীতে 1 বিট বাড়িয়ে যেটাকে আমরা প্যারিটি বিট বলি, তখন আস্কি 8 হয়। একটা হচ্ছে আস্কি 7 আর একটা হচ্ছে আস্কি 8। আস্কি 7 হচ্ছে আসলে 7 বিটের আর আস্কি 8 হচ্ছে 8 বিটের। এখন আস্কি 7 এর মধ্যে ডান দিকের 4 বিটকে আমরা বলবো সংখ্যাসূচক বিট, আর বাম দিকের 3 বিটকে আমরা বলবো জোন বিট। এই 7 বিটের মধ্যে জোন বিটের আগে একটা অতিরিক্ত বিট যুক্ত করে এদিকে সংখ্যাসূচক বিট 4 বিট রয়েছে, এরপরে হচ্ছে 3 বিট জোন বিট রয়েছে,
অতিরিক্ত একটা প্যারিটি বিট যোগ করে ASCII 8 করা হয়েছে। তাহলে ASCII 7 আর একটা হচ্ছে ASCII 8। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, ASCII 7 দ্বারা এবং ASCII 8 দ্বারা মোট কতটি চিহ্ন বা বর্ণকে কম্পিউটারের কোডভুক্ত করা যায়? ASCII 7 দ্বারা 2 টু দি পাওয়ার 7টি চিহ্ন কত হয় হিসাব করে বলবা, আর ASCII 8 দ্বারা 2 টু দি পাওয়ার 8টি এতটি চিহ্ন বা বর্ণকে কম্পিউটারের কোডভুক্ত করা যায়। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসে। ASCII 7 দ্বারা 2 টু দি পাওয়ার 7টি অঙ্ক চিহ্ন বর্ণকে কম্পিউটারের কোডভুক্ত করা যায়। ASCII 8 দ্বারা 2 টু দি পাওয়ার 8 মানে 2 8 বার গুণ করলে যত হয়, একটু হিসাব করে বলো তো আমাকে, 2 টু দি পাওয়ার 7 মানে কত আর 2 টু দি পাওয়ার 8 মানে কত? তার মানে ASCII 7 দ্বারা 2 টু দি পাওয়ার 7টি চিহ্ন বর্ণ সংখ্যাকে কম্পিউটারের কোডভুক্ত করা যাবে, আর ASCII 8 দ্বারা 2 টু দি পাওয়ার 8টি বর্ণ চিহ্ন অঙ্ককে কম্পিউটারের কোডভুক্ত করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর সর্বশেষ তাত্ত্বিক পড়া, এটা দিয়ে আমরা শেষ করব। এরপর আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিসে যাব, কেমন? ওকে, ওকে, ঠিক আছে। তোমরা আমাকে অনেকে জানিয়েছো ASCII 7 হচ্ছে 126 আর ASCII 8 হচ্ছে 256। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে আমাদের আরেকটা জায়গা থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে ইউনিকোড। এখানে দুইভাবে প্রশ্ন হয়, পরীক্ষায় আসতে পারে ইউনিকোড বাংলা বুঝতে পারে ব্যাখ্যা করো, এসেছে পরীক্ষায় অনুধাবনমূলকে, বা ইউনিকোড কি বা ইউনিকোড কাকে বলে জ্ঞানমূলকে আসে। আবার এমসিকিউতে আসে ইউনিকোড কয় বিটের, ইউনিকোড 16 বিটের। পরীক্ষায় আসে ইউনিকোড দ্বারা কয়টি চিহ্ন অঙ্ক বর্ণকে কম্পিউটারে কোডভুক্ত করা যায় এমসিকিউতে। তাহলে 2 টু দি পাওয়ার ASCII 7 দ্বারা 2 টু দি পাওয়ার 7, ASCII 8 দ্বারা 2 টু দি পাওয়ার 8 এতটা চিহ্ন বা বর্ণকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। তাহলে ইউনিকোড যেহেতু 16 বিটের, তাহলে ইউনিকোড দ্বারা 2 টু দি পাওয়ার 16 বা 65,536 2 টু দি পাওয়ার 16, তাহলে ইউনিকোড দ্বারা 2 টু দি পাওয়ার 16 বা 65,536টি অঙ্ক বর্ণ চিহ্নকে কম্পিউটারে কোডভুক্ত করা যায়। মূলত ইউনিকোড বিশ্বের সবগুলো ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য আবিষ্কার হয়েছে। ঠিক আছে? যেমন পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে, বাংলা ভাষা কোন কোডভুক্ত? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে বাংলা ভাষা বিসিডি ASCII ইউনিকোড কোন কোডভুক্ত, বাংলা ভাষা কোন কোডভুক্ত? আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও সবাই। বিসিডি কোড কোন কোডভুক্ত, বাংলা ভাষা কোন কোডভুক্ত, বাংলা ভাষা কোন কোডভুক্ত একটু জানিয়ে দাও। বাংলা ভাষা কোন কোডভুক্ত মানে আমরা যে বাংলা লিখি কম্পিউটারে, কেন লেখা যাচ্ছে, কোন কোডের কারণে বাংলা ভাষা আমরা লিখতে পারি। বাহ, এই সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, আর বাকি প্রশ্নগুলো ম্যাথ রূপান্তরের হয়। ঠিক আছে, গুড, তোমরা সবাই সঠিক আনসারটাই দিচ্ছ, বাংলা ভাষা ইউনিকোডভুক্ত। ঠিক আছে, মূলত বিশ্বের সবগুলো ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্যই ইউনিকোডের আবিষ্কার। তাহলে ইউনিকোড হচ্ছে 16 বিটের একটা কোড, যেটার দ্বারা 2 টু দি পাওয়ার 16 বা 65,536টি অঙ্ক বর্ণ চিহ্নকে কম্পিউটারের কোডভুক্ত করা যায়। এগুলো তো অলরেডি বলে দিয়েছি। এখন কিছু আমরা প্রশ্ন সলভ করবো এমসিকিউতে। ঠিক আছে, সো আমরা তাত্ত্বিক যে অংশগুলো টাচ করলাম, তোমরা পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেমের এই পার্টটা থেকে প্রশ্ন হতে পারে, কোড থেকে প্রশ্ন হতে পারে, বিশেষ করে ASCII কোড, বিসিডি কোড, ইউনিকোড, এই তিনটা কোড সবচেয়ে ইম্পর্টেন্ট। বিসিডি, ASCII, দেন হচ্ছে ইউনিকোড, এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন হয়। এরপর ম্যাথমেটিক্যাল যে পার্ট, তাত্ত্বিক পার্টটা তো আমরা শেষ করলাম। ঠিক আছে, তাত্ত্বিক পার্টটা শেষ করলাম, এখন ম্যাথমেটিক্যাল অংশ। ম্যাথমেটিক্যাল অংশে আমরা দেখব কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে এমসিকিউ। ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হয় এমসিকিউ। ওয়ানস কমপ্লিমেন্ট অ্যান্ড হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এরপর হচ্ছে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, এখান থেকে আমাদের প্রশ্ন হয়। সো আমরা প্রথমত কয়েকটা ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টের প্রশ্ন দেখব, কিভাবে আমরা ওয়ানস কমপ্লিমেন্ট করব বা টুস কমপ্লিমেন্ট করব। দেন আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করব, স্পেশাল কিছু প্যাটার্নের প্রশ্ন পরীক্ষায় বারবার ঘুরে ফিরে চলে আসে, সেগুলো একটু দেখাবো। প্রথমত একটু খেয়াল করো। আচ্ছা,
ধরো তোমাদের একটা সংখ্যা দিয়েছে 7, প্রশ্ন বলবে এর একের পরিপূরক, এর একের পরিপূরক নিচের কোনটি, একের পরিপূরক নিচের কোনটি। পরিপূরককে আমরা কমপ্লিমেন্ট বলি, পরিপূরক, একের পরিপূরক নিচের কোনটি। তো একের পরিপূরক যখন আমরা বের করব তাহলে আমরা কিভাবে দ্রুত, যেহেতু আমাদের এমসিকিউতে সময় কম পাওয়া যায়, তাই দ্রুত আমরা কিভাবে কভার করব। তাহলে একটু খেয়াল করো, 7 পরিপূরক করতে গেলে মনে রাখতে হবে সংখ্যাগুলোকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তা আমরা জানি সবাই 7 এর বাইনারি হচ্ছে 111। এমন এই সংখ্যাটাকে বাইনারিতে নেওয়ার পর যদি দেখি যে 1 থেকে 8 বিটের মধ্যে থাকে, 1 থেকে যদি কত বিটের মধ্যে থাকে, 8 বিট, ঠিক আছে, 8 বিটের মধ্যে যদি থাকে সেটাকে আমরা 8 বিটে কনভার্ট করে ফেলবো। তো আমরা এটাকে একটু 8 বিট করে ফেলবো দ্রুত, ঠিক আছে, 4 5 6 7 8, 8 বিট করব। তো বাইনারি সংখ্যাটার 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0 করে দিলে যেটা হয় সেটাই একের পরিপূরক। বাইনারি সংখ্যাটার 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0 করলে যেটা হয় সেটাই একের পরিপূরক। তোমরা আমাকে দ্রুত বলো তো এটার একের পরিপূরক রেজাল্ট কি হবে, তাইলে দ্রুত একটু বলে দাও, দ্রুত। তাহলে আমরা এখানে বলতে পারি 0-র পরিবর্তে 1, 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 আর 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। তাহলে এই যে 7-এর একের পরিপূরক, এটাই হয়ে যাবে রেজাল্ট। দ্রুত এমসিকিউ আমরা দাগাই দিতে পারবো 7-এর একের পরিপূরক, ঠিক আছে। তাহলে আমরা একের পরিপূরক বের করব এইভাবে, কোন একটা সংখ্যাকে বাইনারিতে বের করে বিটটা ঠিক করে নিব, 1 থেকে 8-এর মধ্যে থাকলে 8 বিট করে নিব, দেন ওটার 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0 করলে আমাদের একের পরিপূরক রেজাল্টটা অপশনে মিলে যাবে। অপশন টেস্ট করে ফেলবা, ঠিক আছে, অপশন টেস্ট করে যেটা মিলবে সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবার হয়েছে কিনা, ঠিক আছে? ওকে, সবাই একটু আমাকে জানিয়ে দাও এটা বুঝতে পেরেছো কিনা। এরপরে আমরা একের পরিপূরক যে রেজাল্টটা পেয়েছি এটার সাথে যখন আমরা 1 যোগ করে দিব, 1 কত যোগ করব, 1। যদি বলা হতো এই যে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট না বলে যদি বলতো যে 2-এর পরিপূরক কত, 2-এর পরিপূরক, তাহলে 2-এর পরিপূরক বের করার জন্য, 2-এর পরিপূরক ব্যবহার করার জন্য একের পরিপূরকের সাথে 1 যোগ করে দিব। কত যোগ করে দিব, 1 যোগ করে দিব। তাহলে আমাদের একের পরিপূরক বললে এটাই হচ্ছে আনসার। আর যদি বলতো যে এত 2-এর পরিপূরক কত, তখন এই ক্ষেত্রে আমরা একের পরিপূরকের সাথে 1 যোগ করে দিলে যেটা পাই সেটাই আনসার। তাহলে 0 আর 1 যুক্ত করলে হয় 1, আর কোনো কিছু নেই, বাকিগুলো বসে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের 7-এর 2-এর পরিপূরকের রেজাল্ট, 7-এর 2-এর পরিপূরকের রেজাল্ট। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? তাহলে আমরা একের পরিপূরক বের করব, 0গুলোকে 1 করে, 1গুলোকে 0 করে। একের পরিপূরক বললে অপশন টেস্ট করে দ্রুতই আনসার দাগিয়ে ফেলবো। আর 2-এর পরিপূরক করলে একের পরিপূরকের সাথে 1 যোগ করে দিব, যেটা পাবো সেটাই হচ্ছে কি 2-এর পরিপূরক। এটা হচ্ছে একের পরিপূরক আর এটা হচ্ছে 2-এর পরিপূরক। সবার ক্লিয়ার কিনা? সবাই সবাই বুঝতে পেরেছো কিনা দেখি, সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। সবার হয়েছে কিনা, এরকম সবার মিলছে কিনা, এবং তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, কারা কারা সঠিকভাবে মিলাতে পারছো একটু জানিয়ে দাও। হ্যাঁ, সবাই একটু সঠিকভাবে কারা কারা জানিয়েছো একটু জানিয়ে দাও, সবাই জানিয়ে দাও। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ হয়। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন হয়। ওকে ওকে, এখন আমি তোমাদের একটা প্যাটার্নের প্রশ্ন দেখাই। এই প্যাটার্নের প্রশ্ন পরীক্ষায় অনেক বেশি আসে, ঠিক আছে, এই প্যাটার্নের প্রশ্ন আমরা পরীক্ষায় অনেক বেশি দেখতে পাই। সো একটু খেয়াল করো, আমরা এখানে এই প্যাটার্নের প্রশ্নগুলো কিভাবে সলভ করব তোমাদের একটা টেকনিক দেখাই দিচ্ছি, খেয়াল করো। ভালো করে যদি বুঝতে পারো আশা করি ক্লিয়ার হয়ে যাবে এটা। দেখো এখানে একটা ধারা রয়েছে, এখানে একটা ধারা দিয়েছে, এর মান কত, ধারাটির পরবর্তী মানটা কত আসবে সেটা বের করতে বলছে। আচ্ছা, ধারাটির মান কত বা এর পরের মান কত। হ্যাঁ, একটু প্রশ্ন একটু এডিটিং টাইপিং মিস্টেক রয়েছে এখানে। তাহলে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি, দেখো 1-এর পর রয়েছে এখানে 8, তারপর রয়েছে f। তাহলে বুঝো এখানে দেখো একের পর একের সাথে 7 যুক্ত করলে আমরা 8 পাচ্ছি। আচ্ছা, এটা বোঝার আগে তোমাদের আমি একটু বলে রাখছি, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ধারা। কেন হেক্সাডেসিমাল? কারণ এখানে f আছে, fটা শুধুমাত্র হেক্সাডেসিমাল পদ্ধতিতে সম্ভব, আর কোনো জায়গায় সম্ভব না।
তাইলে আমরা এগুলো কিভাবে করব খেয়াল করো। হেক্সাডেসিমেলে দেখো আচ্ছা, হেক্সাডেসিমেল বোঝার আগে আমি টোটাল ওভারঅল একটা ধারণা দিয়ে দিই এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্য। ডেসিমাল যেহেতু আমাদের কাছে খুবই পরিচিত এবং এটা আমরা সবাই চিনি, সুতরাং ডেসিমালটা একটু ভালো করে ক্লিয়ার করো। ডেসিমালের মৌলিক চিহ্ন 9 পর্যন্ত, 6, তারপর হচ্ছে 7, 8, 9। ডেসিমালে কিন্তু এরপর আর কিছু থাকে না, 0 থেকে 9 পর্যন্ত, দেন এরপর শেষ, আর কিছু নেই। মৌলিক চিহ্ন যখন শেষ হয়ে যায় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপর আমরা আবার উপর থেকে শুরু করি 1, 0, 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 6, 1, 7, 1, 8, 1, 9। অর্থাৎ 10, 11, 12 এটা কীভাবে হয়? মৌলিক চিহ্ন শেষ হওয়ার পর উপর থেকে আসি 1, 0, 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7, 1, 9 পর্যন্ত হয়ে যায়। আবার মৌলিক চিহ্ন শেষ, এরপর আসবে আবার 2, 0, 2, 1, 2, 2, 2, 3, 2, 9 পর্যন্ত যাবে, এভাবে চলতে চলতে এভাবে করেই চলছে। এটাতে সবাই বুঝতে পেরেছি। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত মৌলিক চিহ্ন শেষ হয়ে গেলে 9 এর পর 10টা কীভাবে হয়? 1 এর পর 0, 1 এর পর 1, 1 এর পর 2, 3, 4, এভাবে আবার মৌলিক চিহ্ন পর্যন্ত আসবে, এমনটি হয়। এখন হেক্সাডেসিমেলের সাথে একটু কম্পেয়ার করো। হেক্সাডেসিমেলের মৌলিক চিহ্ন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ 8 এর পর হচ্ছে 9, দেন হচ্ছে A, B, C, D, E, F। মৌলিক চিহ্ন শেষ। মৌলিক চিহ্ন যেহেতু শেষ হয়ে গেছে, এরপর কি আসবে? এরপর আবার উপর থেকে, এখানে যেমন দেখো মৌলিক চিহ্ন 0 থেকে 9 পর্যন্ত, 9 এর পর শেষ, এরপর উপর থেকে 1, 0, 1, 1, 1, 2, 1, 3, 1, 4, এভাবে 1, 9 পর্যন্ত এসেছে। এখানেও হেক্সাডেসিমেলের মৌলিক চিহ্ন শেষ, এরপর উপর থেকে আসবে, এরপর 1, 0, 1, 1, 1, 2, 1, 3, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7, 1, 8, 1, 4, 1, 5, 1, 6, 1, 7, 1, 8, 1, 9, 1, A, 1, B, 1, C, এভাবে। তাহলে 1, 4, 1, 5, তারপর হচ্ছে কত? 1, 6, এরপর কত আসবে? 1, 0, 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7, 1, 8, 1, 9, এরপর হচ্ছে 1, A, 1, B, 1, C, 1, D, 1, E, 1, F, এভাবে করেই যাবে। এখন ভালো করে খেয়াল করো, আমাদের যেই নাম্বারটা দেওয়া আছে এটা প্রথমে দেওয়া আছে 1, তারপর দেওয়া আছে 8, ডিফারেন্স কত? মাঝখানে 7। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার ডিজিটটা। এরপর দেখো 1, 2, 3, আচ্ছা পরবর্তীতে দেখো F আছে এই জায়গায়, আমার ডেসিমেলে না হেক্সাডেসিমেলে। প্রথমে রয়েছে 1, তারপর রয়েছে 8, তার মানে এখানে মাঝখানে ডিফারেন্স হচ্ছে 7। এরপর দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, তারপর রয়েছে এখানে মাঝখানে ডিফারেন্স কত? 7। তার মানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মাঝখানে ডিফারেন্স 7, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার মাঝখানে ডিফারেন্স 7। তার মানে এই ধারার পরের যে মানটা আসবে, ধারাটির পরবর্তী মান, এখানে প্রশ্ন হচ্ছে পরবর্তী মান, তার মানে এটা অবশ্যই 7 ডিফারেন্স করে যে সংখ্যাটা আসবে সেটাই হবে আনসার। তার মানে 7 ডিফারেন্স করে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7 ডিফারেন্স করে আনসার হবে এটাই 16। কত হবে? 16 হবে। বুঝতে পেরেছি কিনা? সবাই বুঝছো কিনা দেখো। অর্থাৎ আমাদের এই যে ধারা রয়েছে 1, 8, F, এই ধারার পরবর্তী মান কত? পরবর্তী মান। তাহলে পরবর্তী মান বোঝার জন্য আমাদের এখানে ডিফারেন্স বুঝতে হবে। 7 7 করে ডিফারেন্স যাচ্ছে, 1 এবং 8 এর মাঝখানে ডিফারেন্স 7, 8 এবং F এর মাঝখানে ডিফারেন্স 7, তাহলে F এর পরে ডিফারেন্স 7 যেটা আসবে সেটাই হচ্ছে আনসার 16। বুঝতে পেরেছি কিনা? সবাই বুঝতে পেরেছি কিনা দেখো, 1 এবং 8 এর মাঝখানে ডিফারেন্স 7, 8 এবং হচ্ছে F এর মাঝখানে ডিফারেন্স 7, তার মানে এরপরে F এর পর মাঝখানে ডিফারেন্স 16, এই যে 16, 1, 2, 3, 4, 5, 6, 7, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি কিনা? তাহলে আমাদের আনসার হবে কোনটা? এটা। সবার ক্লিয়ার কিনা একটু বলবা? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? ওকে, এখানে যেহেতু এটা হেক্সাডেসিমেল দ্বারা, সুতরাং মনে রাখতে হবে এটা হেক্সাডেসিমেলেই হবে। হ্যাঁ, হেক্সাডেসিমেলেই হবে। ওকে, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, সেম জিনিস এটা যদি বুঝতে পারো, যারা আগেরটা বুঝেছো তারা কিন্তু আমাকে এটা বলতে পারবা। হ্যাঁ, এই সংখ্যাটা সবাই বলতে পারবা। সবাই যদি এর আগেরটা যদি বুঝে থাকো, এটা কিন্তু ইজিলি বলতে পারবা। এটা ইজিলি বলতে পারবা। হ্যাঁ, এটা ইজিলি বলতে পারবা।
আচ্ছা, এতের পরের সংখ্যা, এতের কি পরের সংখ্যা, এটা কথা হবে বলো তো? পরের সংখ্যা মানে তার সাথে এক যোগ হবে। যেমন আমরা বলি যে 10, 10-এর পরের সংখ্যা কত? 11। কিভাবে পাই? 10-এর সাথে এক যোগ করে দিলে 11 পাই, মানে পরের সংখ্যা পাই। তাহলে পরের সংখ্যা বের করতে বললে ওটার সাথে এক যোগ করব। এই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিবা। ক্যালকুলেটরের সাহায্যে এগুলো করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সময় বাঁচবে। এটা যেহেতু একটা হচ্ছে অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা, অক্টাল মোডে নিয়ে গিয়ে পরের সংখ্যা বললে এক যোগ, কোনো সংখ্যা দিয়ে পরের সংখ্যা বের করতে বললে আমরা এক যোগ করব। কত যোগ করব? এক যোগ করব, ওই সংখ্যার সাথে এক যোগ করব। আর যদি বলে যে পূর্ববর্তী সংখ্যা, পূর্ববর্তী সংখ্যা, পূর্ববর্তী সংখ্যা বললে ওই সংখ্যা থেকে এক বিয়োগ করব। কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে যেই পদ্ধতিতে হোক, সেটা হেক্সাডেসিমাল হোক, অক্টাল হোক, ডেসিমাল হোক, ক্যালকুলেটর মোড ঠিক করে পরের সংখ্যা বের করতে বললে ওই সংখ্যার সাথে এক যোগ করব। আর পূর্ববর্তী সংখ্যা মানে আগের সংখ্যা যদি বলে, পূর্ববর্তী বা আগের সংখ্যা, আগের সংখ্যা বললে ওই সংখ্যা থেকে আমরা এক বিয়োগ করব। ওই সংখ্যা থেকে কি করব? এক বিয়োগ করব। তাহলে পরবর্তী সংখ্যা হলে এক যোগ করব, পূর্ববর্তী সংখ্যা হলে এক বিয়োগ করব। এভাবে করে আমরা খুব চমৎকার করে আনসারগুলো বের করতে পারি। বিশেষ করে তোমরা সবাই এই ক্ষেত্রে ক্যালকুলেটরের হেল্প নিয়ে আনসারগুলো করবা। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। তোমরা এখানে সবাই কারেক্টলি আনসার দিয়েছো, আমি দেখতে পাচ্ছি। আনসার হচ্ছে কত? গ, অর্থাৎ 200। তাহলে এর পরের সংখ্যা হবে কত? 200। ঠিক আছে? ওকে, এরপর এটা সবাই জানো, এটা সবাই জানো। এটা একটু আনসার করে দাও তো, কত হবে? দ্রুত একটু আনসার দিয়ে দাও এটা সবাই। 1 2 ডেসিমাল এর সমকক্ষ বাইনারি মান কোনটি? এটা ক, এটা হচ্ছে খ, এটা একটু টাইপিংয়ে ভুল হয়েছে, গ, আর এখানে হচ্ছে ঘ। এই সংখ্যার বাইনারি মান কোনটি? আসতে পারে পরীক্ষায়, এরকম প্রশ্ন আসতে পারে। সবাই একটু এটার আনসার জানাও তো, এটার বাইনারি মান কোনটা? এটা একদম ইজি একটা কোয়েশ্চেন, এরকম প্রশ্ন আসে পরীক্ষায়। হ্যাঁ, ইজি হলেও পরীক্ষায় আসে। এখানে আনসার কোনটা হবে বলো? ক হবে নাকি খ হবে নাকি গ হবে নাকি ঘ হবে? কোনটা হবে একটু জানিয়ে দাও। এটার আনসার কত হবে? এটার আনসার কত হবে বলো? সবাই একটু জানিয়ে দাও, সবাই জানিয়ে দাও। খুবই ইজি প্রশ্ন এগুলো, এগুলো পরীক্ষায় আসে। তবে আগে যে দুইটা প্রশ্ন করেছি ওই প্যাটার্নের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ইম্পর্টেন্ট। ধারা দিয়ে পূর্ববর্তী সংখ্যা বা পরবর্তী সংখ্যা বের করা। ঠিক আছে? এই দুইটা প্যাটার্নের প্রশ্নগুলো পরীক্ষা আসে। চমৎকার করে আনসার দিয়েছে সবাই, ক্ষয় হবে। 12কে বাইনারিতে নিয়ে গেলে আমরা ইজিলি কি, তো এটাও তোমরা ক্যালকুলেটরের সাহায্য করতে পারবা। আর না হয় তোমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো এই জায়গায়। হ্যাঁ, একটা এখানে ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, ক্যালকুলেটরের সাহায্য করতে পারো। সেটা হচ্ছে একটা সিরিজ তৈরি করবা, 1 থেকে শুরু করে 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, এভাবে একটা ধারা তৈরি করব। আমরা কার বাইনারি বের করব? 12-এর বাইনারি। কত কত যোগ করলে 12 হয়? 8 এবং হচ্ছে 4 যুক্ত করলে 12 মিলে। যারা যারা যোগ করলে এই ধারাটা তৈরি করব আগে, 1 থেকে শুরু করে ডাবল ডাবল করে যাবে। 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, এভাবে যাবে। কত কত যোগ করলে সংখ্যাটা মিলে? 8 আর 4 যোগ করলে 12 মিলে। যারা যোগ করলে সংখ্যাটা মিলে যাবে তাদের নিচে 1, আর যে খালি ঘরগুলো থাকবে সেগুলোতে আমরা 0 দিয়ে দিব। যেই সংখ্যাগুলো যোগ করলে ওই সংখ্যাটা মিলে যাবে তাদের নিচে 1, আর যেগুলো খালি থাকবে তাদের নিচে আমরা 0 দিব। এভাবে আমরা খুব দ্রুত এটা করতে পারি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই যে এখানে একটা সংখ্যা দিয়েছি, হ্যাঁ, এই যে এখানে একটা সংখ্যা দিয়েছি, এর আগের যে কোয়েশ্চন যারা যারা বুঝছো দেখি দ্রুত এটা আনসার করে দাও। 10 এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল। পূর্বের মান কোনটি? পূর্বের মান মানে এক বিয়োগ, ক্যালকুলেটর নিলেই ইজিলি হয়ে যাবে। আর যারা ধরতে পেরেছো এটাতে ক্যালকুলেটর দরকার নেই, কারণ এটা ছোট সংখ্যা। হ্যাঁ, ছোট সংখ্যা। এখানে দেখো দেওয়া আছে, অনেকগুলো মান দেওয়া আছে। দেখে আমাকে খুব দ্রুত জানাও তো এটার পূর্বের সংখ্যা কত? দেখি কারা কারা বলতে পারবা। এটার পূর্বের সংখ্যা কত? এটার পূর্বের সংখ্যা কত? এটার পূর্বের সংখ্যা কত? 10 এর পূর্বের সংখ্যা কত? 10 এর পূর্বের সংখ্যা কত?
ওয়াও, চমৎকার চমৎকার, তোমরা অনেক মেরিটোরিয়াস, অনেক রেসপন্সিভ, অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট রয়েছে তোমাদের সবার। আশা করা যায় এই প্যাটার্নগুলো যদি ধরতে পারো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এই প্যাটার্নের প্রশ্ন। অর্থাৎ এই যে কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম হেক্সাডেসিমালের মৌলিক চিহ্ন 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F, মৌলিক চিহ্ন শেষ, এরপর উপর থেকে আসবে 1 0 1 1 1 2 1 3 1 4 এভাবে করে করে যাবে। তার মানে দেখো 1 0 এর পূর্বের সংখ্যা কত? F, পূর্বের সংখ্যা, আগের সংখ্যা, আগের সংখ্যা, আগের সংখ্যা। আর ক্যালকুলেটর ইউজ করে ইজিলি তোমরা এটা করতে পারবা, ঠিক আছে? এরপর তোমাদের জন্য রয়েছে, খুব দ্রুত জানিয়ে দাও, খুব দ্রুত জানিয়ে দাও, এটা খুব দ্রুত জানিয়ে দাও, দশমিক সংখ্যা 12, এটা বলেই দিছে এটা 10 বেসের আছে। হ্যাঁ, প্রশ্ন পড়তে হবে ভালো করে, এটা বেস দেয় নাই ঠিক আছে, কিন্তু বলেই দিছে দশমিক সংখ্যাটা 2's কমপ্লিমেন্ট কত, দেখে জানিয়ে দাও তো এটা কত হবে, একটু জানিয়ে দাও তো সবাই, একটু জানিয়ে দাও সবাই, সবাই চমৎকার করে জানিয়ে দাও এই সংখ্যাটার 2's কমপ্লিমেন্ট কত হবে, সবাই একটু জানিয়ে দাও, কেমন? সবাই একটু জানিয়ে দাও। আচ্ছা, অনেকেই জানাচ্ছ, সবাই আশা করি বুঝতে পেরেছ। 12কে আমরা বাইনারিতে নিয়ে যেতে হবে, প্রথমে বাইনারিতে নিয়ে যাই, 12 এর বাইনারি হচ্ছে 1100, আর এটাকে আমরা 8 বিট করে ফেলবো, আগে 4টা শূন্য দিয়ে বিটটা একটু হিসাব করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে একের পরিপূরক করলে 0-র পরিবর্তে 1 হয়ে যাবে, 0-র পরিবর্তে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, 0টা 1 হয়ে যাবে, 1 0 1 0, 0গুলো কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা হচ্ছে একের পরিপূরক। তা আমাদের বলেছে 2 এর পরিপূরক, তাহলে কত যোগ করব? 1 যোগ করব। 1 আর 1 যোগ করলে 0, ক্যারি থাকে 1, সেই ক্যারি 1 এর সাথে 1 যোগ করলে 0, ক্যারি থাকে 1, 1 এর সাথে 0 যুক্ত করলে 1, ক্যারি নাই, বাকিগুলো বসে যাবে। কার কার হয়েছে? কার কার হয়েছে? কার কার হয়েছে এরকম? একটু মিলে দাও তো, কার কার হয়েছে? কার কার হয়েছে এমনটি একটু জানিয়ে দাও সবাই। আনসার কোনটা হবে? আনসার কোনটা হবে বলো তো? ডি, গুড, এই যে আনসার। তাহলে 1 আর 1 যোগ করলে 0, ক্যারি 1, ক্যারি 1 এর সাথে 1 যোগ করলে 0, ক্যারি 1, এখানে বসবে 0, এরপর বাকিটা বসে গেছে। তাহলে আনসার হবে 1 1 1 1 0 1 0 0, কোনটা আছে? 1 1 1 1 0 1 0 0, কোনটা হবে? ঘ, ঘ নাম্বার। অনেকে গ বলেছে, অনেকে গ বলেছে, গ কিন্তু একের পরিপূরক, আমি কিন্তু একের পরিপূরক বলি নাই এখানে, কিন্তু দেখো একের পরিপূরক হলে এটা হবে আনসার, একের পরিপূরক বলা নাই প্রশ্নে, এটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্টের রেজাল্ট, এটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্টের রেজাল্ট, আর এটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের রেজাল্ট। এখন আমাদের কি প্রশ্নে ওয়ানস কমপ্লিমেন্ট বলছে নাকি টুস কমপ্লিমেন্ট বলছে? ঠিক আছে, ঠিক আছে, বুঝতে হবে এখানে একটা সংখ্যার আগে প্রশ্ন দেখতে হবে। অনেকে কিন্তু ওয়ানস কমপ্লিমেন্টের আনসার দিয়েছে, প্রশ্নে কিন্তু ওয়ানস কমপ্লিমেন্ট বলা নাই, এখানে টুস কমপ্লিমেন্ট বলছে। আনসার হবে কোনটা? তাহলে ওয়ানস কমপ্লিমেন্ট হলে আনসার হবে এটা, আর টুস কমপ্লিমেন্ট হলে আনসার হবে এটা, ঠিক আছে? যারা সঠিক আনসার দিয়েছে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সবাই বুঝতে পেরেছে কিনা বলো তো, একটু সবাই বুঝতে পেরেছে কিনা একটু সবাই জানিয়ে দাও, সবাই বুঝতে পারছো কিনা একটু জানিয়ে দাও। আচ্ছা, সমস্যা নেই, ভুল হতেই পারে আমাদের সবার, কোনো সমস্যা নেই। তো বুঝতে হবে, প্রশ্ন ভালো করে দেখতে হবে, ঠিক আছে? টুস কমপ্লিমেন্ট বলেছে নাকি ওয়ানস কমপ্লিমেন্ট বলেছে? ওয়ানস কমপ্লিমেন্ট হলে জাস্ট আমরা 0-র পরিবর্তে 1 করে দিব, আর টুস কমপ্লিমেন্ট বললে ওয়ানস কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করব। যোগ করার ক্ষেত্রে কিন্তু আমরা এটার সাথে যোগ করব না, ওয়ানস কমপ্লিমেন্টের যে রেজাল্টটা পাবো তার সাথে 1 যোগ করব, তার সাথে 1 যুক্ত করব, ঠিক আছে? সো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ক্লিয়ার কিনা একটু সবাই, সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা, আসলে কোন কোন প্রশ্নগুলো হচ্ছে বা কীরকম প্রশ্ন হতে পারে এই অধ্যায় থেকে, একটা কি আইডিয়া পেয়েছো? কোডগুলো দেখতে পারবা, পজিশনাল নাম্বার সিস্টেমগুলো আমাদের কিন্তু অ্যাজ ওয়েল এজ সিকিউর খ নাম্বারের জন্য দরকার হবে, আর এমসিকিউর জন্য তো অবশ্যই দরকার আছে কোডের যে কনসেপ্টটা রয়েছে সেখান থেকে। দেন হচ্ছে বেস দরকার আমাদের, আর নাম্বার সিস্টেমের রূপান্তর বাইনারিতে নেওয়া, ডেসিমেলে নেওয়া, অক্টালে নেওয়া, পূর্ববর্তী মান, পরবর্তী মান, ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টের যে কনসেপ্টগুলো রয়েছে এখান থেকে কিন্তু পরীক্ষায় যথেষ্ট পরিমাণে প্রশ্ন হয়, ঠিক আছে? তো ওভারঅল নাম্বার সিস্টেম থেকে আমাদের পুরো অধ্যায় থেকে 5টার মতো প্রশ্ন হয়।
5টার মতো প্রশ্ন হয় তোমাদের। তো 5টার মধ্যে আমাদের ডিজিটাল ডিভাইস রয়েছে, আবার নাম্বার সিস্টেম রয়েছে, পুরোটা মিলিয়ে 5টার মতো প্রশ্ন হয়। সো ফাইনাল পরীক্ষায় সো আমরা এখানে যেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, যে টপিকগুলো আমি বলেছি, এগুলো ভালো করে দেখলে এখান থেকে 2-3টা প্রশ্ন আমাদের পরীক্ষায় কমন আসে। হ্যাঁ, সো সো সবাই ভালো থাকবা। টুম্পা নূর, হ্যাঁ আচ্ছা, এই যে পড়লাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছো যা বলেছি। সবাই আমাদের স্যার ডিজিটাল ডিভাইস অনেক সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, ডিজিটাল ডিভাইস মোহাম্মদ ইকবাল, ডিজিটাল ডিভাইস হচ্ছে আমাদের সেকেন্ড যেটা লেকচার, ওই দিন ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। সরলীকরণ, ডিজিটাল ডিভাইসের যে পার্টগুলো থেকে প্রশ্ন হয় এমসিকিউ বেসড, হ্যাঁ সেগুলো আলোচনা করব। তারপর আচ্ছা স্যার কমেন্টে, আচ্ছা স্যার অর্পিতা দাস বলেছে স্যার কমেন্টেই পড়ে না, এই যে পড়লাম। আচ্ছা, তারপর হচ্ছে স্যার ম্যাথে এমসিকিউর আনসার করতে গেলে কনফিউজড হয়ে যায়। আচ্ছা সমস্যা নেই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ডিজিটাল ডিভাইস পার্টের এমসিকিউ নিয়ে আলোচনা করবো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, একটা ধারণা পাবে। আজকে তো নাম্বার সিস্টেমের ধারণা দিলাম, আগামী ক্লাসে আমাদের ডিজিটাল ডিভাইসের ধারণা, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের আচ্ছা বিপ্লব আহমেদ স্যার আর কবে ক্লাস নেবেন? পরবর্তী ক্লাস তোমাদের জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেউ আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, তাইলে সবার জন্য শুভকামনা, ভালোবাসা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হোক, তোমাদের প্রিপারেশন অনেক ভালো হোক। আজকের ক্লাসটাতে আমি চেষ্টা করেছি তোমাদের নাম্বার সিস্টেমের যে ম্যাথের যে অংশটা, শুধুমাত্র নাম্বার সিস্টেম, ডিজিটাল ডিভাইস না, ওটাতে একটা তোমাদের যে এমসিকিউ কীভাবে হয়, কোন কোন টপিকস থেকে হতে পারে, তোমাদের একটু টাচ করে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছ। যদি হয়ে থাকো, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ ইন দ্য টাইম অফ প্রেয়ার প্রে ফর মি টু, আমার জন্য সবাই দোয়া করবা। সবাইকে শুভেচ্ছা এবং আজকে ক্লাসে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।